আমার ভাগ্য বরাবরই ভালো, ভাগ্য খারাপ হতে যা আমার। প্রধানতম শর্তটি হচ্ছে যে এই 2 বছর তুমি আর কোনো ছবি সাইন করতে পারবে না। একটা নিউ ফেস করছিল, নিউ মডেল, আমি তোমার নাম রেকমেন্ড করছি। এই যে ঘোরাঘুরি করছে, কিছুক্ষণের মধ্যেই ও পরিচয় দেবে তোমার বয়ফ্রেন্ড হিসেবে। এক কান দোকান হতে হতে এটা চলে যাবে কোনো সাংবাদিকের কানে। আমি আপনাকে কতবার বলেছি যে আমার শুটিং স্পটে আসবেন না, আমার পেছন পেছন আসবেন না, আপনি বারবার কেন আমার পেছন পেছন আসেন? আপনি কে? আরে বাবা, প্রফেশনের মধ্যে আমি পার্সোনাল রিলেশনশিপ টানবো কি করে? আমাদের পার্সোনাল রিলেশন কি অন্য জায়গায় চলে গেছে? হ্যাঁ, আর দরকার হলে রিলেশনশিপ নাই রাখি। কথা শেষ হচ্ছে, তাহলে যাও। হ্যালো, আচ্ছা ঠিক আছে। ভাইয়া, কন্টিনিউটিগুলো আমাকে একটু এসএমএস করবা, ড্রেসগুলো। আচ্ছা, তুমি তুমি একটা ফোন দিবা না? তোমার যে অবস্থা, ভাব ভেঙে বসে রয়েছো, আর তুমি তো এই অবস্থা, দলের কাউকে ফোনও করো না, দলে যাও না, এই ইনফরমেশন একটা ফোন দিয়ে জানাবে না? একটা আর্টিস্ট মানুষ কিভাবে চলাফেরা করো, পা ভেঙে বাড়িতে বসে রয়েছে। আমি তো একটা বিপদে পড়ে গেছি। নেক্সট ফ্রাইডে তো শো পাইছি, অনেকদিন পর একটা বড় হল পাইছি, সেটা তো করছে। এবং তুমি ছাড়া তো কোনো উপায় নেই, আর কোনো একটা ভালো মিউজিক ডিরেক্টর নাই, পুরো মিউজিকটা তোমার তোলা আছে, তোমার ছাড়া হবে না। তুমি না ভাই, আসলে হচ্ছে কি, আমি মানে মিউজিক কেন, আমি আসলে মানে আমার শারীরিক মানসিক কন্ডিশন কোনটাই ভালো না। আমি আসলে এইভাবে তো কি মিউজিক করা যায় বলুন ভাই? আপনি কাম করেন, আপনি সাউন্ডটাতে করেন। সারাদিন এই ব্যস্ত শহরে অনেক মানুষ আমার চারপাশে ঘোরাঘুরি করে, অনেক কাজ করতে হয় আমাকে। সারাদিন কাজের ভিড়েও এই অসংখ্য মানুষ চায় আমি তাদের সাথে ছবি তুলি, কথা বলি। আমার একটি কথার জন্য সবাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। কত মানুষ আমার আশেপাশে, কিন্তু দিন শেষে যখন আমি ঘরে ফিরি, তখন এই শূন্য ঘরে আমি নিজেকে পাই একা, খুব একা।
ধরে পোলা পাইন মিউজিক কম্পোজ করার জন্য তোমার জন্য সারাদিন বসে রয়েছে, আমি সকাল থেকে বসে রয়েছি, তুমি কোনো কিছু বলতেছো না। আমি কি ঠেকা পড়ে গেলাম তুমি তোমার কাছে রিকোয়েস্ট করে? দেন ভাই আমি বলে কয়ে দিচ্ছি আমি মিউজিক করুম না, আমি পারুম না। 2 দিন পরে শো, তুমি তোমার মাথা ঠিক আছে? তুমি পারবে না? আমার মাথা ঠিক আছে, আপনার মাথা ঠিক নাই। আপনি আমারে কইছিলেন, রিকোয়েস্ট করছিলেন, আমি কইছিলাম করুম, এখন আমি পারুম না। তুমি কমিটমেন্ট করছো, থিয়েটারে বড় ভাইয়ের সাথে কমিটমেন্ট করছো, গুরুর সাথে কমিটমেন্ট করছো, ভুলে যেতেছো তুই? হ্যাঁ ভুলে যেতেছি। কমিটমেন্ট করছি, কিনা লইছেন আপনি? আপনি আমার কিনা লইছেন? হ্যাঁ আমি করুম না, বাস করুম না মানে করুম না, আমি করুম না। আমি এই শোর সাথে জড়িত ছিলাম না, আমি নাই, আমি থিয়েটারের সাথে জড়িত নাই, শেষ। সবকিছু আমার জীবন থেকে শেষ, আমি করতে পারলাম না মিউজিক। আমি মিউজিক কেন কোনো কিছুই করুম না আমি। তুমি একজন নাট্যকর্মী, তুমি বোঝার হ্যাঁ চেষ্টা করো। আমার বোঝার দরকার নাই, নাটককর্মী করে আমার কোনো কিছু হয় নাই, আমার জীবনে কোনো কিছু হয় নাই। আমি কমিটমেন্ট বহুত দেখাইছি, কমিটমেন্ট আমি বহুত দেখাইছি। কমিটমেন্ট থাইকা কোনো লাভ হয় না, আমি কোনো কিছু করুম না, বাস শেষ কথা আমার। আমি কোনো কিছু করুম না। আচ্ছা তুমি কোনো হ্যাঁ আমি কোনো কিছু করুম না, আপনি জানেন। তুমি কি করবা? আমি সিনেমা করবা? কোনো কিচ্ছু করুম না, চলচ্চিত্র করবা? না কোনো কিচ্ছু করুম না আমি। ভাই আপনি এখান থেকে যান। তুহিন 2 দিন পরে আমার টিকিট ওইটা আমার দেখার বিষয় না, 2 দিন আমার পরে। পোস্টারিং হয়েছে অনেক। আমি তো কইছি ভাই, আপনি চিল্লায়েন না, আপনি এখান থেকে যান। আমার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা ঠিক নাই, ঠিক আছে? আমি কোনো কিছু করুম না, মিউজিক এত সোজা না। আপনি কইলেন আমি করে দিলাম, এত সোজা না। হ্যাঁ হ্যাঁ হবে না এটা। আপনি কোনো কিছুই করেন না মানে, মিউজিক এত সোজা না যে কয়ে দিলেন আমি করে দিলাম। আসতেছে না আমার কোনো কিছুই হবে না। আপনি অন্য কারো ভাড়া নিয়ে আপনি করে ফেলেন, অন্য কোনো গ্রুপ থিয়েটারে করবেন, ভাড়া নিয়ে আপনি করে ফেলেন। তোমার এই ক্রাইসিস কি মনে মনে রাখলে হবে? আমি কি বড় ভাই হিসেবে কোনো অধিকার নাই? আমি বুঝতে পারতেছি তো কোনো সমস্যা। আরে ভাই আমি পারুম না তো ভাই, আমি পারুম না, আমি পারুম না, বাস কয়ে দিছি পারুম না মানে পারুম না, বাস শেষ। আমার জীবনে কোনো কমিটমেন্ট নাই, কোনো কিছুই নাই। আমি বললাম কোনো কিছু নাই আমার জীবনে। ও ম্যাডাম আপনি চলে এসেছেন, বসেন বসেন বসেন। আমি আসলে আপনার জন্য অপেক্ষা করছিলাম, আর অপেক্ষা করছিলাম বললে ভুল হবে, আমি তো অনেক মাস ধরে অপেক্ষা করছি। মানে আমি চাইছিলাম যে আপনি আমার এই অফিসে আসেন, আমরা বসে একটা মিটিং করি, সেটা তো কোনোভাবেই হইতেছিল না। থ্যাঙ্কস গড যে আজকে আপনি আসছেন, আর সেই হিসাবে আমি বলতে পারি যে আজকে আমার জন্য এটা একটা রেড লেটার ডে। আপনি অনেক বাড়িয়ে বলছেন। আসলে নর্মালি আমি কোনো প্রডিউসারদের অফিসে যাই না। শিশির ভাই খুব করে ধরলো, এই কারণে এখানে আসা। আরে না না, এটা তো সেরকম কোনো অফিস না। আর তাছাড়া আপনি যেসব প্রডিউসারের কাছে যাওয়ার ব্যাপারে বলছেন, আমি কিন্তু সেরকম প্রডিউসার না। আমি আপনাকে চাই, মানে আপনি যেই সব ছবিতে অভিনয় করবেন শুধুমাত্র সেগুলোতে টাকা লগ্নি করবেন, প্রডিউস করবেন। আমার তো অন্য কোনো নায়িকার প্রতি বিন্দুমাত্র আকর্ষণ নেই। মানে আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান, আপনার সব ছবি আমার মুখস্থ, আমি অনেক গভীর মনোযোগ দিয়ে আপনার ছবিগুলি দেখছি। আর সেই জন্য আমি আমার ডাইরেক্টরকে একদম স্ট্রেট বলে দিচ্ছি যে ছবি যদি প্রডিউস করতে হয় তাহলে আপনি যে ছবিতে অভিনয় করবেন শুধুমাত্র সেগুলা, আপনি যে ছবিতে অভিনয় করবেন না সেটাতে আমি প্রডিউসও করবো না, টাকাও ঢালবো না। So nice of you. কিন্তু ভাইয়া কিছু কথা ক্লিয়ার করা খুব দরকার। হ্যাঁ প্লিজ বলেন। গত 2 বছরে আমার 12টা ফিল্ম রিলিজ পেয়েছে, তার মধ্যে 10টা সুপার ডুপার বাম্পার হিট গেছে। দর্শকরা আমাকে পছন্দ করে, গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে, অ্যাকসেপ্টেন্স আছে, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, হাতে অনেক ফিল্মও আছে আমার। কিন্তু আপনি যেই ডিরেক্টরের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, আমি সেই ডিরেক্টরের কাজ করতে কমফোর্টেবল ফিল করি না। আমি আসলে সেই ডিরেক্টরের কোনো কাজ করতে চাই না। কি বলছেন ম্যাডাম, ও তো অনেক ভালো ডিরেক্টর। না, সে একদমই ভালো ডিরেক্টর না। আর সে যেই ধরনের ফিল্মগুলো বানায় সেই ফিল্মগুলো আমার জন্য না। আই এম নট ইন্টারেস্টেড। দেখেন, আপনি যদি মনে করেন যে আমি টাকার জন্য কাজ করি তাহলে ইউ আর রং। আমি টাকার জন্য কাজ করি না। আমার ডিরেক্টর পছন্দ হলে, স্ক্রিপ্ট পছন্দ হলে তারপর আমি কাজ করি। আপনি যদি আমাকে নিয়ে কাজ করতেই হয় তাহলে ভালো ডিরেক্টর দেখেন, আমি অবশ্যই আপনার সাথে কাজ করব। আর আমার পেমেন্ট সম্পর্কে তো আপনার নিশ্চয়ই আইডিয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, মানে আপনি যা চাবেন তাই পাবেন। অন্য সবার কাছ থেকে যা পান আমি প্রয়োজনে তার চাইতে 2-3 লাখ বেশি দেবো। কম নিলে যেরকম আমার প্রবলেম হবে, বেশি দিলেও আপনাদের প্রবলেম হবে। সো কম বা বেশি এই জায়গায় আমরা না যাই। আমি পার ফিল্ম 7 লাখ টাকা নিই, আমি 7 লাখ টাকায় আপনার কাছ থেকে নেবো। শুটিং শুরু হওয়ার আগে 50%, শুটিং শেষ হওয়ার পর 50%। ঠিক আছে, আজকে আমি উঠি। সে কি ম্যাডাম, আরে আমি আপনার জন্য চাইনিজ আনতে পাঠিয়েছি।
চাইনিজ আসুক, আমরা দুজন খেতে খেতে একটু গল্পগুজব করি, ছবি করবো, একটু চেনা জানার ব্যাপার আছে না, তারপর আপনি যাবেন। ভাইয়া আমি আপনাকে আরো একবার বলি, শুধুমাত্র শিশির ভাই রিকোয়েস্ট করেছে বলেই আমি আপনার সাথে এখানে বসে কথা বলছি, তা না হলে আমি আপনার ফোন রিসিভ করতাম। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আসি। জি। হ্যাঁ, কে? আরে বেটা শামিম, শামিম দেশের ছেলে, দেশে চলে আসছি। তুমি 3 বছর ধরে তোমার নাম্বার সেভ রাখলাম আর তুমি এখন আমার জিজ্ঞেস করো আমি কে? আরে দোস্ত, তুই এতদিন পরে দেশে আসছিস, আগে বল যে আমার জন্য কি আনছিস সেটা বল। আরে কি আনছে এটা পরের হিসাব বন্ধু, এটা আনছি। আচ্ছা শোন বন্ধু, ওই যে হ্যাঁ বল। তুহিন আছে না, তুহিনের নাম্বারটা তোর কাছে আছে? যে নাম্বারটা আছে ওইটা তো বন্ধ পাইতেছি আমি। ও আচ্ছা, ওর নাম্বার তো আমার কাছে নাই বুঝছিস, ওর সঙ্গে অনেকদিন যোগাযোগ হয় না। তুই এক কাজ কর, তুই রফিকের একটা ফোন দে, ওর কাছে মনে হয় নাম্বারটা পাবি। রফিক, এই বন্ধু তুহিনের নাম্বারটা আছে তোমার কাছে? না দোস্ত, নাই। ও নাই না, আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর অনেক অনেক থ্যাংক, বুঝছিস? অনেক মানুষের কাছে খুঁজছি, পাইতেছিলাম না, শেষমেশ তোর কাছে পাইলাম। ওকে বন্ধু, ভালো থাক তাহলে, বাই। হ্যালো বন্ধু, রে কি অবস্থা? এই হলো অবস্থা। এই সময় পায়ের এই অবস্থা, ওষুধ খাচ্ছিস কিছু? আরে ওষুধ গুলি মার, বাইন্দা রাখতে বলছে, ট্যাঙ্ক বাইন্দা রাখতে শেষ। শোন, তুই তো জানতি আমি দেশে বাইরে ছিলাম, তো দেশে আসছি একটা ড্রিম প্রজেক্ট করতে আমার। আর আমার প্ল্যান হলো কোনো নায়ক নায়িকা নিয়ে কাজ করবো না আমার প্রজেক্টে। নতুন 2টা মানুষ খুঁজতেছি, ছেলে মেয়ে হবে ফ্রেশার। আর এই নায়ক নায়িকা নিয়ে কাজ আমার করার দরকার নেই, আমার দরকার ক্যারেক্টার। 2টা নতুন মানুষকে অন স্ক্রিন কেমিস্ট্রি, রোমান্টিক ব্যাপার স্যাপার দেখবে দর্শক, এটা একটা আলাদা আনন্দ আছে। তো আমি যেটা ভাবছি, গল্পটা একদম তোকে নিয়ে, গল্পটার মধ্যে আসিস শুধু তুই, তোকে ঘিরে আমার গল্পটা লেখা। তোকে কোনো অ্যাক্টিং করতে হবে না, তুই রিয়েল লাইফে যা, এটা করলেই মানে ধর তোর কাজটা হয়ে যাবে। এটা তোর পরে বিস্তারিত বলবো, কিন্তু বুঝি নাই। তুই বুঝিস নাই, মানে তুই যা রিয়েল লাইফে এইটা করলেই হবে, তোর কোনো অ্যাক্টিং করতে হবে না। না বুঝি নাই, আমার অভিনয় করতে হবে না, আমি যেরকম আছি সেরকম করলেই চলবে, একদমই আমার মতো, মানে বুঝি নাই। মানে তুই শুধু একটু স্ক্রিনে অভিনয় করবি, আর এই কিছু ড্রিম সিকোয়েন্স আছে, কিছু ড্রামাটিক। সেটা তো বুঝলাম, কিন্তু আমি আসলে বুঝি নাই, বুঝছো? আমাকে নিয়ে ভাবা মানে আমার করতে হবে, মানে এই সিনেমায় কি আমাকে তুই মানে কি আমার অভিনয় করতে হবে? শোন, তুই যা, তোকে শুধু সেটাই করতে হবে, আর অন্য কিছু করতে হবে না। কিছু ড্রামাটিক সিকোয়েন্স, কিছু ড্রিম সিকোয়েন্স, কিছু রোমান্টিক সিন থাকবে, এটা তোকে ভাঙতে হবে, এই ভাঙার দায়িত্ব আমার। বাকি তুই যেমনটা রিয়েল লাইফে এমনটা করলেই হচ্ছে, বুঝছিস? তুই আসল কথা মিশা কথা কইস না আমারে, বুঝছো? তুই আসছো সিনেমা বানাইতে, বুঝছি আমি, ইউনিক একটা গল্প তোর মতো করে, তো এটা নিয়ে কোনো আপত্তি নেই আমার। বুঝতে পারছিস তো ব্যাপারটা? মানে আমি তোকে বিস্তারিত যেটা বললাম বুঝতে পারছি তো? বুঝছি, কিন্তু আমি অভিনয় করুম না, তুই বুঝছো? করুম না। কেন? কি ব্যাপার, হঠাৎ আমাকে লাঞ্চের দাওয়াত দিলেন যে? না মানে তোমাকে দেখতে ইচ্ছে করছিল, লাঞ্চটা একটা ফর্মালিটিস। এখানে কোনো ফিল্মের শুটিং হচ্ছে না, তো ফিল্মের ডায়লগ দিতে হবে না। হিরোরা তো হিরোর মতোই কথা বলবে, হিরোরা তো নিশ্চয়ই ভিলেনের মতো কথা বলবে না। হ্যাঁ বাট এখন আপনিও কোনো চরিত্রে অভিনয় করছেন না, আমিও কোনো চরিত্রে অভিনয় করছি না, তো আপনি অনেক চরিত্রে থাকেন, আমাকে আমার চরিত্রে থাকতে দেন। না, আমরা মানুষরা না বাস্তব জীবনে সবসময় অভিনয় করতে থাকি, একটা সময় কি মনে হয় জানো, আমি নিজের চরিত্রে নিজেই অভিনয় করি। এত ক্রিটিক্যালি তো আমি চিন্তা করতে পারি না, তবে কোনটা বাস্তব, কোনটা অবাস্তব, কোনটা পাবলিক, কোনটা পার্সোনাল, সেটা আমি খুব ভালো করে বুঝি।
ও আচ্ছা, তার মানে এর আগেও তুমি অনেক লাঞ্চের ইনভাইটেশন পেয়েছো, লাঞ্চের ইনভাইটেশন পেয়ে লাঞ্চে গিয়েছো। দ্যাটস ভেরি গুড, দ্যাটস ফাইন। লাঞ্চের ইনভিটেশন লাঞ্চ পর্যন্ত থাকাটাই বেটার। না না, সত্যি কথা, ভয় করছেন আপনার? কিসের ভয়? যদি কোনো রিপোর্টার দেখে ফেলে, স্ক্যান্ডাল, রিপোর্ট, নিউজ এন্ড অল দিস থিংস। দেখো, আমি পার্সোনাল লাইফে খুব ফ্রেন্ডলি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আবার বলি তোমাকে যে তুমিও আর আমি হচ্ছে কলিগ। একজন কলিগের সাথে লাঞ্চ করতে আসতেই পারে। সো এখানে মুখরোচক সংবাদ হওয়ার মতো আমি কিছু দেখছি না। মুখরোচক সংবাদ কিন্তু মুখরোচক খাবারের মতো। খাবার কার জন্য তৈরি করা হচ্ছে, ইটস নট আ বিগ ডিল। খাবারের গন্ধে চারিদিক মোমো করছে, ইটস আ বিগ ডিল। হ্যাঁ, একদম ঠিক বলছো। একটা ফুলের পিছে অনেকে ঘুরঘুর করে, এটা তো স্বাভাবিক। ওকে, কি অর্ডার দিবা, কি খাবো বলো? যেটা আপনার ইচ্ছা। তোমার কোনো পছন্দের কিছু নাকি? আমরা একটা ফুড লাভার, মানে আমার খাওয়া দাওয়া সম্পর্কে আইডিয়া খুব কম। আপনার যেটা পছন্দ সেটা। প্রথম সিন আমি যেভাবে চিন্তা করছি, এটা হচ্ছে ফ্রেম উইথিন ফ্রেম হবে। একটা দরজা, দরজার এই পাশে তুই, এটা হচ্ছে ইনার ওয়ার্ল্ড, আর দরজার এই পাশে আরেকটা ওয়ার্ল্ড, আউটার ওয়ার্ল্ড। সামনে একটা বিশাল নদী, নদীতে একটা নৌকা দাঁড়ানো, নৌকাতে কোনো মাঝিও নাই, কোনো পালও নাই। তুই দরজার ভেতর থেকে বাইরে হেঁটে যাবি। কি কষ্ট হচ্ছে বুঝতে পারতেছিস তো আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তোর মন খারাপ, বিষণ্ণ মনে তুই বাসা বাইরে গেলি, নৌকার দিকে তাকাইলি। আর পরের সিনটা হচ্ছে Compte plus les jours, on se suit comme un bateau sur les rives. Ne cherche plus, c'est ici, maintenant. Tout de suite, on s'aime petit à petit, on s'aime dans chaque jour qui glisse entre nos mains sans fin. Je ne regretterai rien. Nous sommes très bien que tous les deux au sommet.